প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি তোমাদের আজ প্রথম ক্লাস নেব উচ্চতর গণিত প্রথম পত্রে, যার কোড নাম্বার হলো 265। এই প্রথম পত্রের আমাদের যে অধ্যায়টা আছে প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়টা হচ্ছে ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্স কি এই সম্পর্কে তোমাদের বিস্তারিত আমি জানাবো। ম্যাট্রিক্স কি, আমরা স্টুডেন্ট যারা আছি, আমরা স্টুডেন্টরাই বই নিয়ে সবসময় বেশিরভাগই নাড়াচাড়া করি। তো বই আমরা যখন টেবিলে পরে রাখি তখন হয় গোছালো রাখি, না হলেও অগোছালো রাখি। যদি আমরা বইটা গুছায় রাখতে চাই তাহলে আমাদের একটা তাক দরকার, যার উপরে আমরা গুছায় রাখবো। মনে করো তো আমি তাকটা তোমাদের এরকম, যে এই তাকে এরকম তিনটা আছে, র্যাক আছে তিনটা, আর তিনটা সারি আছে। এই তিনটা সারিতে আর তিনটা রোতে আমরা বই 9টা বই এভাবে রাখতে পারি, যে একটা সেকেন্ড এভাবে 7, তারপরে এইভাবে রাখতে রাখতে আমরা 9টা বই সাজাই রাখতে পারি। এই যে বইটা একটা র্যাকে তিনটা তাকে আমরা কি সুন্দর সাজাতে পারি, এই সাজানোটাই হচ্ছে আজকে ম্যাট্রিক্স। তো আমরা যদি এটা সংখ্যা হিসাবে বলতে চাই তাহলে সংখ্যাটা হবে এরকম, যে কতগুলি সংখ্যা বা ডেটা বা বস্তুকে যদি সারি মানে দেব, যদি সারি বা কলামে আমরা আয়তাকার বা বর্গাকার ভাবে সাজাই, তো যে সজ্জা বা যে বিন্যাস তৈরি হয় এই সজ্জা বা বিন্যাসকে বলা হয় ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বললাম, যে কতগুলি সংখ্যা, ডেটা বা তথ্য বা বস্তুকে সারি বা কলাম আকারে যদি আয়তাকার অথবা বর্গাকার ভাবে সাজাতে পারি, তো যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস বা সজ্জা তৈরি হয় এই বিন্যাস বা সজ্জাকে বলা হয় ম্যাট্রিক্স। এখন আমরা দেখো যে একটা ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করা হয় বা ম্যাট্রিক্সের সিম্বল কি। ম্যাট্রিক্সের সিম্বল হলো এরকম, যে দুইটা এরকম উল্লম্ব রেখা, এরকম থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট, এই তিনটা সিম্বলের মাধ্যমে ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। এবং ইন্টারমিডিয়েট লেভেলের বইতে আমরা যেসব বইগুলো ব্যবহার করি এই বইগুলোতে অধিকাংশ সময় থার্ড ব্র্যাকেট হিসাবে দেওয়া হয়েছে, আবার কোনো কোনো বইতে তখন পরীক্ষার মাঝে মাঝে আবার পড়ে যেটা ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে দেওয়া হয়েছে। তবে এই যে দুইটা উল্লম্ব রেখা যে দুইটা দেখালাম, এই দুইটা উল্লম্ব রেখায় উচ্চতর শিক্ষায় যেমন অনার্স মাস্টার্স বা বিদেশি রাইটারের বইতে এই ধরনের সিম্বলগুলো ব্যবহার করা হয়। সাধারণত ম্যাট্রিক্সকে ইংরেজি বর্ণমালা বড় হাতের বর্ণ দিয়ে প্রকাশ করা হয়। যেমন ধরো যে এটা একটা ম্যাট্রিক্স, এটা যদি হয় এটা একটা ম্যাট্রিক্স, এটা যদি আমি বলি তাহলে এটা একটা ম্যাট্রিক্স। তাহলে ইংরেজির বড় হাতের বর্ণ দিয়ে ম্যাট্রিক্সকে বর্ণনা করা হয়। এখন আমরা দেখো যে এটা যদি হয় 2 7 9 11, তাহলে এটা হলো 2 7 9 11, এটা হতে পারে কি 2 7 9 11। তো এই প্রত্যেকটা হলো কি একটা আলাদা আলাদা ম্যাট্রিক্স, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ম্যাট্রিক্স প্রকাশ করে। আমরা এখন দেখো একটা দেখাই যে এরকম একটা ম্যাট্রিক্স, ধরুন আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম, যে এ এ এ এ
তাহলে এটা দেখো যে এখানে এটা একটা সারি, এটা যদি আমরা বলি R1, এটা একটা সারি, এটা হচ্ছে R2, এটা একটা কলাম, এটা হচ্ছে C1, এটা একটা কলাম, এটা যদি C2 হয়, তাহলে দেখো যে আমরা সারি এবং কলাম কয়টা পেলাম? দুইটা সারি, দুইটা কলাম। তাহলে কলাম এর বাংলা কি? কলামের বাংলা হলো স্তম্ভ, আর সারির ইংলিশ হলো রো। এখন আমরা দেখো এইটা কি প্রথম সারি, এটাও প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা দ্বিতীয় সারি। এখন আমরা যদি কলাম হিসাব করি তাহলে এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা দ্বিতীয় কলাম। তাহলে আমরা এখানে রো আছে কয়টি? দুইটি। সারি আছে কয়টি? দুইটি। তাহলে আমরা এটাকে বলতে পারি 2/2 আকারের ম্যাট্রিক্স। তার মানে কি? এটার মাত্রা আছে 2/2 অথবা অর্ডার, মাত্রা মাত্রা বা অর্ডার, মাত্রা বা অর্ডার। তাহলে আমরা এই ম্যাট্রিক্সের মাত্রা পেলাম কত? 2/2। যদিও আমরা এখানে লিখি যে 2 + 2, তার মানে আমরা বলবো কি 2/2। এরকম ভাবে যদি আমরা লিখি যে এ একটা ম্যাট্রিক্স, এরকম যে এ এ এ এ এ এ এ এ এ এরকম যদি লিখি, তাহলে আমরা কি বলতে পারি যে এটা একটা সারি, এটা আছে রো 1, এটা আছে রো 2, এটা হলো রো 3, এটা আছে কলাম 1, এটা হলো কলাম 2, এটা হলো কলাম 3। তাহলে এর মাত্রা কি? যে 3/3। তাহলে এই যে প্রথম যেটা লিখি, এটা কি লিখি আমরা? 3/3। তার মানে এই প্রথম যেটা লিখি এটা লিখি আমরা রো, ROW, রো। আর দ্বিতীয়টা হলো কি? কলাম, COLUMN, কলাম। তাহলে প্রথমটা হলো রো, দ্বিতীয়টা হলো কলাম। তাহলে এই ম্যাট্রিক্সটা দেখো, যদি আমরা এটা লিখি তাহলে এটা প্রথম রো, এটা হলো প্রথম রো, এটা হলো প্রথম রো, এটা হলো দ্বিতীয় রো, এটা দ্বিতীয় রো, এটা তৃতীয় রো, তৃতীয় রো। এবার হচ্ছে কি এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা হচ্ছে তৃতীয় কলাম, তৃতীয় কলাম। তার মানে একটা ম্যাট্রিক্সের তো বড় হাতের বর্ণ দ্বারায় বা ক্যাপিটাল লেটার দ্বারায় আমরা কিভাবে ম্যাট্রিক্স প্রকাশ করি। আর ম্যাট্রিক্সের ভিতরে যে এন্ট্রিগুলো থাকে, এন্ট্রি মানে হচ্ছে ভুক্তি, এন্ট্রিগুলো থাকে, তাহলে এই ভিতরে যতগুলো উপাদান থাকে সবগুলোকে বলা হয় ভুক্তি। তাহলে A11 একটা ভুক্তি, A12 একটা ভুক্তি, A13 একটা ভুক্তি। তাহলে এখানে মোট ভুক্তি আছে কয়টি? 3টি। 3 3 9টি, মানে 3টা সারি, 3টা কলাম, মোট ভুক্তি আছে 9টি। এই জন্য আমরা এখানে বলি 3/3 আকারের ম্যাট্রিক্স। এখন দেখো আমরা আসি যে ম্যাট্রিক্সে প্রকাশ করার পদ্ধতিটা কি, যে ম্যাট্রিক্সটা প্রকাশ করে কিভাবে, যে A = AIJ কি জানো M × N, AIJ M × N। তার মানে এখানে I মানে কি? I মানে হচ্ছে প্রথম, যদি R মানটা কি, আমরা যদি R মানটা কি বলি তাহলে I এরকম হবে যে I 1 2 3 4 এইভাবে কোন পর্যন্ত যেতে পারে? M পর্যন্ত। J এর মানটা কি হতে পারে? যে 1 2 3 4 এইভাবে N পর্যন্ত। কারণ এখানে Nটি সারি আছে আর Nটি আছে কলাম। তো আমরা যদি এখানে এটাকে এরকম লিখি যে A ম্যাট্রিক্সটা তাহলে কিভাবে প্রকাশ করা যায়? দেখো A আমি এরকম ভাবে লিখি, A এভাবে A, পরেরটা A
এ এ, তারপর একটা এরকম এ এ এ এ, এভাবে ডট 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 ডট। আমরা যদি লিখি এ এ এ এ, দেখো এখন বিষয়টা হলো কি যে আমাদের এটা কি ছিল যে সারি, প্রথম সারি 1 2 সরি 1 1 1, এভাবে কোন পদ পর্যন্ত যাবে এফ, কারণ এখানে মোট দেখো যে সরি এখানে হবে এন, এটা কলাম, এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, এভাবে যাবে কোন পদ পর্যন্ত এন পদ পর্যন্ত। আমরা সারি একটু সমস্যা যে এটা হচ্ছে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এইভাবে দেখো এটা কততম সারি, এনতম সারি, এটা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এইভাবে এটা কত সারিতম সারি হবে এনতম। যদি এটা হয় প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, তাহলে এটা হবে এনতম সারি, এটা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এভাবে এটা হবে এনতম সারি। এখন এটা হচ্ছে কি প্রথম কলাম, প্রথম কলাম, প্রথম কলাম, তাহলে এটা কত কলাম হবে এনতম কলাম, দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম, এইভাবে এটা হবে কত এনতম কলাম। সরি এটা যদি হয় এরকম তৃতীয় কলাম, তৃতীয় কলাম, তৃতীয় কলাম, তাহলে এটা হবে তৃতীয় কলাম। এটা যদি হয় কত কলাম এন 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 এন, এই ম্যাট্রিক্সটা পেলাম। এই ম্যাট্রিক্সের মাত্রা কত যে n বাই n, যে ম্যাট্রিক্সটা পেলাম এই ম্যাট্রিক্সটার মাত্রা হলো n বাই n। এখন তাহলে আমরা এখন আসি যে ম্যাট্রিক্স সম্পর্কে আমরা বললাম, ম্যাট্রিক্স প্রকাশ করে কি কি জানলাম। এখন একটা ম্যাট্রিক্স এরকম আছে যে ম্যাট্রিক্সটা এরকম যে এই ম্যাট্রিক্সটা বলা আছে যে 2/3, ম্যাট্রিক্সটা বলা আছে 2/3, এবং বলা আছে যে এরকম এরকম বলা আছে যে a i j ইকুয়াল, এবং বলা আছে a i j ইকুয়াল টু i প্লাস 2i 2j হলে এই ম্যাট্রিক্সটা নির্ণয় করো। প্রশ্নটা কি যে a ইকুয়াল টু a i j এবং 2/3 আকারের ম্যাট্রিক্সটা আছে। এখন আরেকটু দেওয়া আছে কি a i j সমান i প্লাস 2j হলে ম্যাট্রিক্সটা নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট, খুব সিকিউরিটি এটা পড়ে। তাহলে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে গেলে দেখো যে এখানে আমার i মানে কি, i মানে হচ্ছে রো, i মানে হচ্ছে রো, আর j মানে হচ্ছে কলাম। তাহলে এখানে রো আছে কয়টি, রো আছে দুইটি, কলাম আছে কয়টি তিনটি। তাহলে r এর মান সর্বোচ্চ কত হতে পারে 1 2, j এর মান কত হতে পারে, j এর মান হতে পারে 1 2 3, j এর মান হতে পারে কত 1 2 3। তাহলে এখন দেখো যে আমরা এরকম ভাবে কি মান বের করতে পারি যে আমরা i এর মান i ইকুয়াল টু 1 আর j ইকুয়াল টু যদি 1 হয় তাহলে a 1 1 ইকুয়াল টু 1 প্লাস 2 ইনটু 1 সমান 3। তাহলে এখন আমরা কি কাজ করতে পারি, এই ম্যাট্রিক্সটা আমরা এরকম লিখে দিতে পারি যে এই ম্যাট্রিক্সটা আছে কয় দুইটা সারি তিনটা কলাম, তাহলে a a a a a a, তার মানে এটা 1 1 1 2 2 2, তার মানে এটা হচ্ছে 1 1 2 2 3 3। তাহলে এই ম্যাট্রিক্সটা হওয়ার কথা এরকম। তাহলে আমরা a11 এর মান পেলাম কত 3, a11 এর মান পেলাম কত 3, এখানে বসালাম 3। এবার হচ্ছে যে r এর মান 1 এবং j এর মান যদি 2 হয় তাহলে a12 সমান আমরা কত পেলাম 1 প্লাস 2 ইনটু 2, তার মানে হচ্ছে 5। কত পেলাম 1 2 এর মান পেলাম 5। এবার হচ্ছে i ইকুয়াল টু 1 j ইকুয়াল টু কত 3 হলে আমরা কি পেলাম যে a13 সমান 1 প্লাস 2 ইনটু 3 মানে 7। তাহলে a13 মান পেলাম 7। এবার এখন দেখো যে i এর মান যদি হয় 2, i এর মান 2 হলে এবং j এর মান যদি 1 হয় তাহলে আমরা a21
a 2 1 সমান কত পাবো, এইখানে আমরা বসাবো কোথায়, এইখানে। তাহলে বসালে আমাদের i এর মান 2, এর j এর মান 1 ইকুয়াল টু 2 প্লাস 2 ইনটু 1 ইকুয়াল 4। তার মানে এটা কত পেলাম 4। তারপরে আছে i ইকুয়াল টু 2, j ইকুয়াল টু যদি 2 হয় তাহলে a 2 2 এইখানে বসাবো। এখানে বসালে আমরা কি পাবো, 2 প্লাস 2 ইনটু 2 মানে হচ্ছে 6। তাহলে a 2 পেলাম 6। এখন আমরা দেখো যে i ইকুয়াল টু 2 আর j ইকুয়াল টু 3 হয় তাহলে a 2 3 ইকুয়াল টু কত পেলাম, যে 2 ইনটু 3 মানে হচ্ছে 8। তার মানে এটা পেলাম কি 8। তাহলে আমরা একটা ম্যাট্রিক্সের যদি শতকরা দেওয়া থাকে, যেটা শতক দেওয়া থাকে, তাহলে আমরা ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারি। এরকম ধরনের সিকিউ মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় আসে। এখন তোমরা নিশ্চয়ই বাড়িতে এই কাজটা তোমরা করবা, একটা হোমওয়ার্ক এই জানলো, এটা তোমরা বাড়িতে সবাই করবা যে এর সমান যদি i j এবং 3/2 মাত্রার ম্যাট্রিক্স এবং দেওয়া আছে কি যে a i j is equal to 3i minus 2j, এই হলে a ম্যাট্রিক্সটা নির্ণয় করব। এই ম্যাট্রিক্সটা সরি এখানে মনে হয় দেখা যাচ্ছে না, আমরা কি a i j is equal to 3i minus 2j, এই ম্যাট্রিক্সটা নির্ণয় করো। বাসা থেকে এটা তোমরা চেষ্টা করবে সকলে নির্ণয় করতে পারবে কি না। এখন আমরা এরপরে এখানে একটা সিকিউতে আসে এভাবে যে ম্যাট্রিক্সটা নির্ণয় করো। তারপরে আমরা আসি, এখন আমরা একটা ম্যাট্রিক্স এখন লিখব যে দেখো আমরা এরকম যদি কি একটু আগে যেটা লিখলাম, একটু আগে করলাম যেটা a ইজ ইকুয়াল টু দেওয়া আছে a i j আর m গুণ n, এটা বিধি আমরা দেখো কি বিধি জানি, যেখানে এক নম্বরে আমরা m ইজ ইকুয়াল টু n হলে, দুই নম্বরে আমরা এরকম লিখতে পারি m নট ইকুয়াল টু n হলে, তিন নম্বরে আমরা লিখতে পারি যে m ইজ ইকুয়াল টু 1 হলে, চার নম্বরে আমরা দেখো যে n ইজ ইকুয়াল টু 1 হলে ম্যাট্রিক্সগুলো কি ম্যাট্রিক্স প্রকাশ করে। দেখো যে যদি m আর n সমান হয়ে যায় তার মানে সারি আর কলাম সমান। যদি সারি আর কলাম সমান হয়ে যায় তবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় ম্যাট্রিক্স। সারি কলাম সমান হলে বর্গ ম্যাট্রিক্স। দেখো এখন আমরা এইগুলো একটু পরে আমরা করব যে কিভাবে আসে দেখো। এখন আমরা বিষয়টা হলো যে আমরা একটু আগে বলেছিলাম যে এ একটা ম্যাট্রিক্স। এখন ভুক্তি সম্পর্কে বলি যে এখানে দেখো যে 1 1 1 2 1 2 1 2 2, তাহলে এখানে দেখো আমরা ম্যাট্রিক্স বরাবর এই যে প্রকাশ করে এবং ম্যাট্রিক্সে যতগুলো এন্ট্রি আছে সবগুলোকে ভুক্তি বলে। তাহলে এন্ট্রি আছে কত 1 2 3 4, এই প্রত্যেকটা এন্ট্রি একটা ভুক্তি। তাহলে এই দেখো যে এই এন সারি, দেখো এখানে রো আছে কয়টি, দুইটি, সারি আছে, কলাম আছে দুইটি। এই যদি রো মানে রো এবং কলাম সংখ্যা সমান হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2/2 আকারের ম্যাট্রিক্স। এরকম 3/3 আকারের, 4/4 আকারের ম্যাট্রিক্স আছে, সবগুলো ম্যাট্রিক্সে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। এখন এই বর্গ ম্যাট্রিক্সের দেখো যে এই বর্গ ম্যাট্রিক্সটা যদি আমি এরকম লিখি, সংখ্যায় লিখি যে 3 5 6 1 2 3, তারপর আছে 4 6 7, তাহলে এটা একটা কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের দেখো এখন আমরা কর্ণ ম্যাট্রিক্স করব। কর্ণ ম্যাট্রিক্স কি? কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স হলো যে কর্ণ ম্যাট্রিক্স হলো যে একটি ম্যাট্রিক্সের প্রথম রোর ভুক্তি থেকে পরবর্তী ম্যাট্রিক্সের কর্ণ বরাবর, এই যে কর্ণ বরাবর, তার মানে আমরা বলতে পারি বাম থেকে ডান বরাবর কর্ণকে বলা হবে
প্রধান কর্ণ। আমরা কর্ণ ম্যাট্রিক্স না সরি যে আমরা কর্ণ কোনটা কর্ণ কোনটা সেটা কর্ণ হচ্ছে দুই প্রকার, একটা আছে প্রধান কর্ণ একটা আছে গৌণ কর্ণ। প্রধান কর্ণ কোনটা, যে বাম থেকে ডান বরাবর কর্ণকে বলা হবে প্রধান কর্ণ, এবং নিচে সবার নিচে যে সারিটা থাকবে সেই সারি থেকে উপরের দিকে কর্ণটাকে বলা হবে কি কর্ণ, মুখ গৌণ কর্ণ। তাহলে এটাকে প্রধান কর্ণ, এটার নাম হচ্ছে প্রধান কর্ণ বা এর নাম হচ্ছে গৌণ কর্ণ, আর এটার নাম হচ্ছে মাধ্যমিক কর্ণ বা মুখ্য কর্ণ। আমি বলবো না, এটা হচ্ছে এটা বলা হয় কি মুখ্য কর্ণ, আর এটাকে বলা হয় গৌণ কর্ণ, মাধ্যমিক কর্ণ বা গৌণ কর্ণ। তাহলে প্রধান কর্ণের নাম হচ্ছে মুখ্য কর্ণ, আর যেটা বাকি আরেকটা কর্ণ আছে একেবারে শেষ সারি থেকে শুরু করে ডান বরাবর কর্ণটাকে বলা হবে গৌণ কর্ণ। এখন আমরা বলি এবারে এরপরে আসি আমরা ম্যাট্রিক্সের ট্রেস, খুবই ইম্পর্টেন্ট। বিশ্ববিদ্যালয় ভর্তির সময় হোক আর তোমাদের পরীক্ষার সময় হোক, এই প্রশ্নটা এমসিকিউতে সবসময় আসে যে ম্যাট্রিক্সের ট্রেস টি আর এ সি ট্রেস কি? ট্রেস হলো যে একটি ম্যাট্রিক্সের প্রধান কর্ণে এন্ট্রিগুলোর সমষ্টি, একটি ম্যাট্রিক্সের প্রধান কর্ণে এন্ট্রিগুলোর সমষ্টি। তাহলে প্রধান কর্ণ কোনটা, যে প্রথম সারির প্রথম কলম বরাবর যুক্তিগুলোকে বলা হবে প্রথম সারির প্রথম কলম বরাবর বাম থেকে ডান বরাবর কর্ণকে বলা হবে প্রধান কর্ণ। তাহলে প্রধান কর্ণের যুক্তি যদি আমি এখানে বলি যে 3 + 2 + 7 সমান হচ্ছে 12, তার মানে এটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। এখন তোমাদের পরীক্ষায় যদি এরকম আসে ম্যাট্রিক্সের ট্রেস যদি আসে কেমন দেখো, এরকম ভাবে আসে যে এমসিকিউতে এরকম ভাবে আসে, এ একটা ম্যাট্রিক্স আছে এরকম যে 1 9 0 3 4 -5 6 -4 -2, এই ম্যাট্রিক্সের ট্রেস কত? ট্রেস তাহলে অপশন আছে ক দাগে এরকম আছে যে 10, খ দাগে আছে এরকম যে 10 না, গ দাগে আছে এরকম যে 9, গ দাগে এরকম আছে যে 3, ঘ দাগে এরকম আছে যে এরকম হতে পারে গ দাগে 0। তাহলে দেখো যে ম্যাট্রিক্সের ট্রেস কেমন হতে পারে, ম্যাট্রিক্সের ট্রেসটা কি হতে পারে, যে जैसे बाम থেকে ডান বরাবর কর্ণটাকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস, বাম থেকে ডান বরাবর কর্ণকে বলা হয় কর্ণের সমষ্টিকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস, কর্ণের সমষ্টি। তার মানে এখানে ডান থেকে বাম বরাবর কর্ণ হচ্ছে 4 - 2, তার মানে কত হয়, তার মানে 3, তাহলে উত্তর কি হবে 12। ঠিক আছে তো? তাহলে আমরা ম্যাট্রিক্সের ট্রেস সম্পর্কে জানলাম, কারণ এখানে এটা খুবই পরীক্ষায় আসে। এরপরে আমরা দেখব যে আমরা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে জানি যে যতগুলো সারি ততগুলো যদি কলাম থাকে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে ম্যাট্রিক্সের ট্রেস। এখন দেখো যে আমরা সেই একটি ম্যাট্রিক্সের যতগুলো সারি ততগুলো যদি কলাম থাকে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্সের এখন দেখো যে আমরা একটা ম্যাট্রিক্সের গঠন করছি যে দেখো 1 2 3 1 2 3 4, এখানে দেখো যে কলাম আছে রো আছে কয়টি, একটি, কলাম আছে কয়টি 1 কলাম 2 কলাম 3 কলাম 4, তাহলে এখানে রো আছে একটি আর কি আছে কলাম আছে 4টি। আমরা এখন লিখেছিলাম যে m যদি n হয় তাহলে সেই ম্যাট্রিক্সটার নাম কি, তাহলে এখানে দেখো m মানে কি ছিল, m মানে ছিল সারি, তাহলে m এর মান 1, তাহলে এই ম্যাট্রিক্সটাকে দেখো এখানে শুধুমাত্র একটা সারি আছে, তার মানে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে সারি ম্যাট্রিক্স। তাহলে আমরা সমাধান কিভাবে করতে পারি, যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি বিদ্যমান এবং অসংখ্য কলাম যদি থাকে তবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে রো ম্যাট্রিক্স। তো এটা যদি
যদি এখন আমি উল্টায় দিই এরকম ভাবে যে 4 3 2 1, তাহলে এটা কি দেখো কি লেখা যায় এখানে? এখানে কলাম আছে কয়টি? কলাম আছে একটি সিরিয়াল, রো আছে কয়টি? R1 R2 R3 R4, ঠিক আছে? তাহলে এইগুলো কলাম আছে। তাহলে এখানে মাত্র একটি কলাম আছে। একটি যদি কলাম থাকে এবং অনেকগুলো যদি সারি বিদ্যমান থাকে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে সারি ম্যাট্রিক্স, সরি কলাম ম্যাট্রিক্স। তাহলে এটা কি ম্যাট্রিক্স? এটা আছে কলাম, কলাম ম্যাট্রিক্স। এটা হচ্ছে কি সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স। তাহলে আমরা কলাম ম্যাট্রিক্স জানলাম, সারি ম্যাট্রিক্স জানলাম, এখন আমরা বর্গ ম্যাট্রিক্স জানলাম, আমরা প্রধান মুখ্য কর্ণ জানলাম, গৌণ কর্ণ জানলাম, আমরা এরপরে আছি যে বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স, তাহলে বিম্ব ম্যাট্রিক্স কি? বিম্ব ম্যাট্রিক্স হলো দেখো যে একটি ম্যাট্রিক্সকে যদি সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করা হয়, একটি ম্যাট্রিক্সকে যদি সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করা হয় তাহলে সেটাকে বলা হবে ম্যাট্রিক্স, রূপান্তর ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমি এখন লিখলাম একটা ম্যাট্রিক্স দেখো যে এ বি সি ডি ই এফ জি এইচ আই। এখন দেখো এটা কি ছিল? এটা ছিল হচ্ছে দেখো যে R1, এটা হচ্ছে R2, এটা হলো R3, মানে রো 1 রো 2 রো 3, ঠিক আছে? C1 C2 C3। এখন দেখো যে আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে এরকম এই রোটাকে যদি প্রথম কলাম বানাতে ফেলাই, যেমন এ বি সি, দ্বিতীয় রোটাকে যদি আমরা দ্বিতীয় কলাম বানাতে ফেলাই ডি ই এ, তৃতীয় রোটাকে যদি আমরা তৃতীয় কলাম বানাতে ফেলাই জি এইচ আই, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে কি ম্যাট্রিক্স? বিম্ব, বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তর ম্যাট্রিক্স, রূপান্তর ম্যাট্রিক্স। এর আর ইংলিশে বলা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে দেখো যে এটা একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমাদের এরকম ভাবে প্রকাশ করা যায় টি উপরে একটা এর উপরে একটা মানে ম্যাট্রিক্সের উপরে একটা টি দিয়ে, অথবা এরকম ভাবে যে এর উপরে একটা তাই। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রকাশ করা যাচ্ছে কি টি এ টু দি পাওয়ার টি অথবা এ এর। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা কি পেলাম যে একটি ম্যাট্রিক্সের সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর যদি করা হয় তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বিধি দেখব। বিম্ব ম্যাট্রিক্সের, বিম্ব ম্যাট্রিক্সের বিধি, বিম্ব ম্যাট্রিক্সের বিধি বেশগুলো বিধি আছে। এক নম্বর বিধি হচ্ছে একটি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে তারা যদি আবার ট্রান্সপোজ করতে হয় তাহলে পূর্বের ম্যাট্রিক্সটা পাওয়া যায়। দুই নম্বর বিধি হলো যে দুইটা ম্যাট্রিক্সের যোগফলের উপরে যদি ট্রান্সপোজ করা হয় তাহলে এদের আলাদা আলাদাভাবে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তার সমষ্টি সমান। যদি এরকম একইভাবে বিয়োগফল, বিয়োগফলের যদি হয় তাও এরকম যে আলাদা আলাদাভাবে ট্রান্সপোজ করে তার বিয়োগ করলে সমান। আরো একটা আছে, আরো আছে এরকম যে 4 নম্বর দুইটা ম্যাট্রিক্সের গুণফলে তার ট্রান্সপোজ আলাদা আলাদাভাবে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে গুণ করলে একই পাওয়া যায়। 5 নম্বরটা, 5 নম্বর আছে এরকম যদি একটা গুণিতক স্কেলার গুণিতক তার ট্রান্সপোজ করা হয় তাহলে কে ইনটু ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সমান হয়। এখন দেখো যে আমি উপরেরটা নিয়ে আলোচনা করব কারণ নিচেরগুলো আমরা এখন যোগ বিয়োগ শিখি না, সুতরাং আমরা এটা আপাতত পারবো না। এখন আমরা দেখো যে আমরা 1 নম্বর যে বিধিটা আছে এই বিধিটা আমরা প্রমাণ করব। তবে একটা ম্যাট্রিক্স আছে এরকম যে a a b c d এরকম আছে, তাহলে এর আমরা কি করব ট্রান্সপোজ করব। তাহলে ট্রান্সপোজ করলে কি হবে যে প্রথম সারিটা হবে কি, প্রথম সারিটা মানে হবে কলাম, দ্বিতীয় সারিটা হবে দ্বিতীয় কলাম। তাহলে এটা কি পেলাম এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেলাম বা বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তর ম্যাট্রিক্স। এবার যদি আমরা এর উপরে আবার ট্রান্সপোজ করি তাহলে দেখো যে কি হবে প্রথম কলাম, প্রথম সারিটা হবে কি প্রথম কলাম,
দ্বিতীয় সারিটা হবে দ্বিতীয় কলাম। তাহলে আমরা কি পেলাম যে পূর্বের এই ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম। সুতরাং যে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি আবার তার পুনরায় ট্রান্সপোজ করা হয় তাহলে আবারও সেই পূর্বের ম্যাট্রিক্সটা পাওয়া যায়। তো আমরা পরবর্তী যখন আমরা ক্লাস করব আগামী দিনে আমরা যোগ বিয়োগ গুণ যখন শিখব তখন আমরা এটা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা এখন আসি হচ্ছে দেখো যে একটি কর্ণ ম্যাট্রিক্স থাকে বলে আমরা কর্ণ ম্যাট্রিক্স কি দেখো যে একটা ম্যাট্রিক্স এরকম লিখলাম যে কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে দেখো যে 0 0 0 3 0 0 0 7 আরো লিখতে পারি যে এরকম 2 0 0 0 3 0 0 0 0 এরকম ভাবে আমরা দেখো অনেকগুলো ম্যাট্রিক্স আমরা 4-5টা খন্ড লিখতে পারি। যাই হোক আবার তার না এখন আমরা এখানে কি দেখো যে একটি ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তি যে কোনো যদি একটা ভুক্তি বিদ্যমান থাকে প্রধান কর্ণের যে কোনো একটা এন্ট্রি যদি বিদ্যমান থাকে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। দেখো এটা একটা প্রধান কর্ণ, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এখানেও কি আছে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে কি হবে যে ন্যূনতম পক্ষে প্রধান কর্ণের একটা এন্ট্রি আমার কি হতে হবে বিদ্যমান থাকতে হবে, আর বাকি এন্ট্রিগুলো সব কি হবে জিরো হবে। দেখো সবগুলো কি হয়েছে জিরো হয়েছে। তাহলে এখানে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে কি হবে যে প্রধান কর্ণের এন্ট্রিগুলো বিদ্যমান থাকবে, বাকি এন্ট্রিগুলো কি হবে আমার শূন্য হবে। সুতরাং আমরা কর্ণ ম্যাট্রিক্স তাহলে আমরা চিনলাম, এখন কর্ণ ম্যাট্রিক্স চিনলাম আমরা। দেখো যে এইখানে একটা যে আমরা আসি এখানে যে এইটা যদি এরকম হয় তাহলে এটা একটা কি আমরা কর্ণ ম্যাট্রিক্স জানি। এর আরেকটা নাম আছে যে একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের এন্ট্রিগুলো যদি কি থাকে একই হয়, মানগুলো যদি একই হয়, একটি কর্ণ ম্যাট্রিক্সের একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের এন্ট্রিগুলো যদি একই হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স তাহলে স্কেলার ম্যাট্রিক্স কি হবে যে প্রধান কর্ণের এন্ট্রিগুলো বিদ্যমান থাকবে, বাকিগুলো শূন্য হবে এবং এন্ট্রিগুলো কি হবে একই হবে, তখন হবে কি ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স। তাহলে সেটা কি ম্যাট্রিক্স হতে হবে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। প্রত্যেকটা স্কেলার ম্যাট্রিক্স হোক কর্ণ ম্যাট্রিক্স হোক প্রত্যেকটা ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স হতে হবে বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স কি যে 3/3 আকারের ম্যাট্রিক্স, 2/2 আকারের ম্যাট্রিক্স, 4/4 আকারের ম্যাট্রিক্স, 5/5 আকারের ম্যাট্রিক্স। তার মানে কি যতগুলো সারি ততগুলো কলাম যদি বিদ্যমান থাকে তবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে কি ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স। এখন আমরা আসি এই প্রধান কর্ণের ভুক্তিগুলি যদি এখন এরকম একই না থাকে বা ভিন্ন ভিন্ন না থাকে, যদি এরকম থাকে 1 1 1 তখন তাহলে আমরা এই ম্যাট্রিক্সের কি নাম দিতে পারি? দেখো এই ম্যাট্রিক্সের একটা স্পেশাল নাম, সেটা হলো অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে একটি ম্যাট্রিক্সে একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের এন্ট্রিগুলো যদি একক হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে কি ম্যাট্রিক্স অভেদ ম্যাট্রিক্স। এই অভেদ ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়, অভেদ ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়। এবং দেখো এখানে তিনটা সারি আছে, তিনটা সারি R1 R2 R3, তিনটা কলাম আছে C1 C2 C3। তাহলে এটা একটা 3/3 আকারের ম্যাট্রিক্স, এটা একটা 3/3 আকারের ম্যাট্রিক্স। এখানে এটাকে I3 দিয়ে প্রকাশ করা হয়। যদি এটা হতো 2/3 আকারের ম্যাট্রিক্স তাহলে এটাকে আমরা I2 দিয়ে প্রকাশ করতাম। যদি 4/4 আকার হতো তাহলে I4 দিয়ে প্রকাশ করতাম। তাহলে আমরা এখন একটা এমসিকিউ শিখি, যে বহুপদী সমার্থক সূত্র। বহুপদী সমার্থক সূত্র, বহুপদী একটা বহুপদী যে এই একটা ম্যাট্রিক্স এরকম দেওয়া আছে কত যে 2 0 3 0 0 4 0 0 0। তাহলে এখানে এক নম্বরে দেওয়া আছে যে বর্গ ম্যাট্রিক্স, 2 নম্বরে দেওয়া আছে কর্ণ ম্যাট্রিক্স, 3 নম্বরে দেওয়া আছে 3 নম্বরে কি দেওয়া থাকতে পারে বর্গ কর্ণ
একটা প্রতিসম আমরা এখনো প্রতিসম ম্যাট্রিক্সটা এখনো আলোচনা করিনি। আর একটা চালু হতে পারে আমরা এরকম এটা পরিবর্তন করি, যেহেতু প্রতিসম ম্যাট্রিক্স আমরা করি না, এই প্রতিসম ম্যাট্রিক্স দেখো এখানে লিখতে পারি স্কেলার ম্যাট্রিক্স। তাহলে উত্তর কি হতে পারে? ক দাগের মধ্যে থাকতে পারে 1 ও 2, খ দাগে থাকতে পারে 1 ও 3, গ দাগে থাকে এরকম যে 2 ও 3, ঘ দাগে রাখা থাকে, ঘ দাগে এরকম থাকতে পারে যে 1, 2 ও 3। তাহলে দেখো যে আমরা এই ম্যাট্রিক্সটা কিভাবে উত্তর দেব। যেখানে দেখো প্রধান কর্ণের উক্তিগুলো বিদ্যমান, সরি এটা 3/3 আকারের ম্যাট্রিক্স, তিনটা সারি তিনটা কলাম বিদ্যমান আছে, সুতরাং এটা 3/3 আকারের ম্যাট্রিক্স। তাহলে সারি আর কলাম যদি সমান থাকে তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এখন প্রধান কর্ণের উক্তিগুলো বিদ্যমান আছে, বাকিগুলো উক্তি সব শূন্য, তার মানে এটা একটা বর্গ কর্ণ ম্যাট্রিক্স। আবার প্রধান কর্ণের এন্ট্রিগুলো সবগুলো হচ্ছে একই, সুতরাং এটা একটা ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স। তার মানে উত্তর কি হবে? উত্তর হবে তিনটা। তাহলে আমরা এখন যদি এরকম টাইপের এমসিকিউ আমরা পরীক্ষায় আসে তাহলে আমরা পারবো নিশ্চয়ই ইনশাআল্লাহ। আমরা তারপরে আমরা দেখো যে প্রতিসম ম্যাট্রিক্স, এরপরে আমরা আসি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সটা বলে দেখো প্রতিসম 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 ম্যাট্রিক্স দেখো যে একটি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি আবার ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায় তবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। একটি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি আবার পূর্বের ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায় তবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। আমি এখন একটা ম্যাট্রিক্স লিখব যে A ইকুয়াল টু A B C, তারপরে B D E, তারপরে C E F। এই ম্যাট্রিক্সটা লিখলাম। তারপর এই ম্যাট্রিক্সটা যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কেমন হবে যে A ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু, আমরা এই সারিকে কি করব? প্রথম সারিকে প্রথম কলাম বানাবো, তাহলে A B C, তারপরে দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম বানাবো, তারপরে B D E, তারপরে তৃতীয় সারিকে আমরা তৃতীয় কলাম বানাবো C E F। দেখো তো যে আগে এই ম্যাট্রিক্সটা পূর্বের এই ম্যাট্রিক্সটা আছে কিনা, একই আছে কিনা, সুতরাং এটা আমরা এখন লিখতে পারি। তাহলে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। এখন একটা ম্যাট্রিক্সের যদি প্রশ্ন বলে স্যার আমরা প্রতিসম ম্যাট্রিক্স ইনপুট করে দেখো এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো ভিন্ন ভিন্ন থাকতে পারে, কিন্তু এর সঙ্গে দেখো কর্ণ বরাবর এই ভুক্তিগুলো একই থাকবে। কর্ণ বরাবর এই ভুক্তিগুলো ওইগুলো বাদে বাকি যে এন্ট্রিগুলো আছে এইগুলো সব কি হতে হবে? একই চিহ্ন বিশিষ্ট হতে হবে। যদি আমরা এরকম লিখি যে এরকম যদি লিখি যে কেমন সেটা এরকম হতে পারে যে a ইকুয়াল টু 2 3 মাইনাস 3, তাহলে মাইনাস 3 4। আমরা দেখি এটা প্রতিসম ম্যাট্রিক্স কিনা, তাহলে আমরা কি করব? ট্রান্সপোজ করব। তাহলে প্রথম রোটাকে আমরা কলাম বানাবো 2 মাইনাস 3, দ্বিতীয় রোটাকে আমরা কি করব? কলাম বানাবো মাইনাস 3 4। এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? যে একটি ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলাম এবং পূর্বের ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম, সুতরাং এই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখো যে প্রধান কর্ণের ভুক্তিগুলো যা থাক না কেন বাকি যে এন্ট্রিগুলো থাকবে তার কর্ণ বরাবর কি হবে? একই উপাদান হতে হবে, সুতরাং তখনই আমরা একটা প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি। তো এরপরে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। এরপরে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো। শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? শূন্য ম্যাট্রিক্স দেখো যে একটি ম্যাট্রিক্সে প্রত্যেকটা এন্ট্রিগুলো যদি শূন্য হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স। প্রত্যেকটা এন্ট্রি শূন্য হলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স। এখন আমরা দেখো লিখি যে শূন্য ম্যাট্রিক্স গেল, আমরা এখন বহুপদী একটা সমস্ত সূত্র লিখি, এটা লিখে শেষ করবেন। আমরা লিখি দেখো a ইকুয়াল টু 1 0 0 0 2 0 0 0 3
যে এই ম্যাট্রিক্সটাকে আমরা একাধারে কি কি ম্যাট্রিক্স বলতে পারি, তাহলে এটা বলতে পারি এটা বর্গ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কর্ণ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স, এরকম এই ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্সের ট্রেস, আমরা ট্রেস সমান আমরা লিখতে পারি 6, এতগুলো আমরা বলতে পারি। সুতরাং যে এখান থেকে অধিকাংশ সময় এক সেট এই ম্যাট্রিক্স নির্ণয় এই অধ্যায় থেকে অধিকাংশ সময় এক সেট প্রশ্ন হয়। আমরা অতি সতর্কতার সাথে যদি এই অধ্যায়টা শেষ করতে পারি তাহলে আমরা অবশ্যই এক সেটের উত্তর দিতে পারবো, এবং এখান থেকে অবশ্যই 10 সিকিউতে 10 এবং এমসিকিউতে কমপক্ষে 3 মার্ক, 10 এবং 3 এভাবে 13 মার্কের প্রশ্ন হয়। আমরা যদি প্রথম পত্রে প্রথম পত্রের নাম্বার বর্ণন করি তাহলে প্রথম পত্রের নাম্বার হলো 100 মার্কের, প্রথম পত্রের নাম্বার হলো টোটাল 100 মার্ক। এখানে সিকিউ হবে 50, এমসিকিউ এটা হবে 25, পিআরএসি প্র্যাকটিক্যাল এটা হবে 25, টোটাল হলো 100। তাহলে আমাদের মোট পরীক্ষা হিসেবে প্র্যাকটিক্যাল আমরা ক্লাসে যা করি সেটাই প্র্যাকটিক্যাল, আর আমরা 25 মার্কের 75 মার্কের আমাদের কি করতে হবে এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন দিতে হবে। তবে এই অধ্যায় থেকে 12 থেকে 13 মার্কের প্রশ্ন হয় অধিকাংশ সময়। সুতরাং আমরা সবাই এই অধ্যায়টা আমি আজকে যা বললাম যা আমি আলোচনা করলাম এইগুলো তোমরা একটু বই থেকে দেখবা এবং প্র্যাকটিস করার চেষ্টা করবা, দেখবা এই অধ্যায়টা অনেক সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আগামী দিন আবার আলোচনা করব।